ওয়াশরুমে গিয়ে বসার 5 থেকে 10 সেকেন্ডও মনে হয় হবে না, মানে আমি ফিল করলাম কি আকাশের দিকে বা একটু তাকাইলে হয় না জলীয় বাষ্পের মতো কিছু উঠতে দেখি চোখের মধ্যে, মানে ওরকম কিছু স্পার্কের কিছু আমি দেখতেছিলাম যে আমার চোখের সামনে এরকম যাচ্ছে। আমি এটা দেখতে দেখতে আমার মনে হলো যে আমি একটা পুরা কোনো গ্যাসীয় কিছুর ভিতরে বসে রয়েছি। এটা বুঝে উঠতে উঠতেই আমার হাতটা আমি তখন আমার মুখের সামনে দিয়ে ফেলি। মুরগি আমরা যদি আগুনের মধ্যে দিই চামড়া ফাটে না, আমার হাতের এই চামড়াগুলো বইয়ের পাতার মতো এরকম ঠাস ঠাস করে ফেটে গেল, এর মধ্যেই ব্লাস্ট হয়ে যায়। তখন আমি আর জানি না, মানে পুরো একটা বোম, মানে বিস্ফোরণ যেটা হয় আর কি, বোমের বিস্ফোরণ। আর যখন আমার জ্ঞান ফিরে আসলো তখন আমি দেখলাম যে আমি পুরো বডি আমার হচ্ছে ব্যান্ডেজ করা। 25% এর উপরে গেলেই সে পেশেন্ট আর ব্যাক করে না, মানে বেঁচে থাকাটা তার নিশ্চিত না। সেখানে আমার 35%, মানে এক রাতে আমার অক্সিজেন একদমই নাই। সকালের মধ্যে আমাকে আইসিইউতে ট্রান্সফার করা হলো। তখন আইসিইউতে না যাওয়ার পরে আমার আস্তে আস্তে ফিল হচ্ছিল যে আমি মনে হয় অনেক বেশি সিরিয়াস মানে অবস্থায় এখন আছি। আঁকি অনেস্টলি স্পিকিং বোন, আমি যখন তোমাকে প্রথম দেখলাম অনেকদিন পরে চ্যানেলের একটা ইন্টারভিউতে, আই ওয়াজ ফিলিং গুড ইনসাইড। আমার কাছে মনে হচ্ছিল যে আমি ভেতরে ভেতরে অনেক অনুভব করি একটা মানুষের বেঁচে থাকার জন্যে কোনো না কোনো খান থেকে তার ইন্সপিরেশন দরকার হয়, অ্যান্ড ইউ বিকেম দ্যাট। একটা সুন্দরী নায়িকা, সুন্দরী মডেল, হুট করে এত বড় একটা অ্যাক্সিডেন্ট, তারপরে জীবন সংগ্রাম করে আবার এই পর্যন্ত উঠে এসে দাঁড়ায় হাসি মুখে কথা বলা, দিস ইজ হিউজ হিউজ। কংগ্রাচুলেশনস অ্যান্ড স্যালুট টু ইউ ব্রাদার। থ্যাংক ইউ। ওই সেটে সকালে যাওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত আমাকে একটু বলো না স্টেপগুলো। সত্যি কথা বলতে কি ওই দিন না আমার শুটে যেতে ইচ্ছা করতেছিল না, মানে মাত্র আমি হচ্ছে নেপাল থেকে শুট শেষ করে আসছি, তো এমন একটা ব্রেক চাচ্ছিলাম যে আচ্ছা মাত্র আসছি 2-4টা দিন একটু ব্রেক নেই তারপরে ইয়া করি। তো ওইখানে যে কিনা আসলে ডিরেক্টরটা আমাদের একদম যে রেগুলার কাজ করে তেমন না, উনি দেশের বাইরে থাকে, তো আসছে ওনার ওখানে যে কিনা মানে অ্যাসোসিয়েট হয়ে কাজ করে দিচ্ছিল, সে আমাকে এসে খুব রিকোয়েস্ট করলো যে আমি যেন একটু করে, আমি ওই ছেলেকেও বলছি যে এখন আমার সম্ভব না করা। তো এক প্রকার মনের বিরুদ্ধেই আমি কাজটা করতে যাচ্ছিলাম সেদিন। সকালবেলা মানে একবার গেলাম, গিয়ে হাউসটা নতুন হাউস হয়েছে মিরপুরের ওখানে, আরও কোনো প্রফেশনাল হাউস নয়, এটা মানে ওই ফ্যামিলি বাসার মধ্যে হয়তো 3 তলা অথবা 4 তলার মধ্যে একটা মানে ইউনিট নিয়েছে। হ্যাঁ ওর ওইটাকে হাউস বানাইছে। তো গেলাম, আমি যাওয়ার পরে মেকআপ করলাম, মেকআপ করার পরে দেখতেছি যে ওদের সব কিছু মিলায় শ্যুট শুরু করতে মানে অ্যারেঞ্জমেন্ট করে অনেক দেরি হবে। তো আমি পরে বললাম যে আর আমার বাসাও হচ্ছে যে হাউসটা থেকে মানে রিক্সা ডিস্টেন্স। তো আমি বললাম যে আমি একটা কাজ করি, আমি বাসায় চলে যাই, তোমাদের যখন শ্যুটটা শুরু হবে তার আধা ঘন্টা আগে আমাকে বললে আমি চলে আসবো। তো এর মধ্যে আমি বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে 11:30 না 12টা হবে, 12টা 12:30 এরকম আমাকে ফোন করে বললো যে আপু আসেন আমরা এখন শ্যুট শুরু করবো। তো আমি যখন যাই তখন সজল ভাইয়ের রেডি হলো, সজল ভাইয়ের সিন তখন মানে ওরা শুরু করবে, ড্রয়িং রুম ওরা রেডি করলো। এর মধ্যে হচ্ছে যে আমরা খুব মানে কথাও বলছিলাম, সজল ভাই সব স্ক্রিপ্ট নিয়ে ফান টান করলাম। তো সজল ভাই সিন করতে চলে গেল মেকআপ রুমে, আমি শাড়ি পরবো আমার কস্টিউম। তো ভাবলাম যে আচ্ছা শাড়িটা পরে আবার ওয়াশরুমে যাবো, ওরকম আগে আমি একটু ওয়াশরুম হয়ে আসি তারপর কস্টিউমটা চেঞ্জ করে ফেলবো, রেডি ছিলাম। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গিয়ে মানে বসার 5 থেকে 10 সেকেন্ডও মনে হয় হবে না, মানে আমি ফিল করলাম কি আমরা আকাশের দিকে বা একটু তাকাইলে হয় না জলীয় বাষ্পের মতো কিছু উঠতে দেখি চোখের মধ্যে, মানে ওরকম কিছু স্পার্কের কিছু আমি দেখতেছিলাম যে আমার চোখের সামনে এরকম যাচ্ছে। তো এই ডান সাইড থেকে মাথাটা ঘুরায় এইটুকু আসতে কয় সেকেন্ড, 2 সেকেন্ড। আমি এটা দেখতে দেখতে আমার মনে হলো যে আমি একটা পুরা কোনো গ্যাসীয় কিছুর ভিতরে বসে রয়েছি, মানে আগুনের ভিতরে। হ্যাঁ আমি আগুনের পুরাটা রুমটাই হচ্ছে একটা আগুনের, আমি ইয়ার ভিতরে, কিন্তু ওটা দাউ দাউ আগুন না, মানে ওই যে কোনো কিছু জ্বালালে বা এমনিও আগুন লাগলে হয় না যে দাউ দাউ আগুন জ্বলে, এটা ওইটা না, কিন্তু পুরো রুম মানে ওয়াশরুমটা পুরো একটা আগুনের পিণ্ড হয়ে রয়েছে। এটা বুঝে উঠতে উঠতেই আমার হাতটা আমি তখন আমার মুখের সামনে দিয়ে ফেলি। তো তখন হচ্ছে যে এগুলো কিন্তু জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের টাইমিং এর মধ্যে হচ্ছে। আমি দেখলাম মুরগি আমরা যদি ইয়াতে দেই আগুনের মধ্যে দেই চামড়া ফাটে না, আমার হাতের এই চামড়াগুলো বইয়ের পাতার মতো এরকম ঠাস ঠাস করে ফেটে গেল, ফেটে মানে একদম এই পর্যন্ত, মানে পুরো একদম খুলে গেছে আর কি চামড়াগুলা।
এইটা দেখতে দেখতেই আর খাইতে ফিল করলাম কি ভুস ভুস করে চামড়া এরকম ফুলতেছে। এইটুকু মানে যতটুকু খোলা ছিল আর কি, অতটুকুতেই আমার এফেক্টটা বেশি। এর মধ্যেই ব্লাস্ট হয়ে যায়, তখন আমি আর জানি না, মানে পুরো একটা বোম, মানে বিস্ফোরণ যেটা হয় আর কি, বোমের বিস্ফোরণ ওরকমটা হয়। দরজা টরজা মানে তার কোনো অস্তিত্বই নেই। কিন্তু আল্লাহর রহমত আমি বলবো, সেই দরজাটা যদি কাঠের দরজা হইতো, আমি ওইখানের ভিতরেই পুড়ে মরে থাকতাম। আগুন লেগে যেত আরো বেশি। হ্যাঁ, আমি ওখানেই শেষ হয়ে যেতাম, মানে গলে ছাই হয়ে ওখানে যেতাম। আর ওটা ছিল ওই যে প্লাস্টিকের যে দরজাগুলো হয়, এই জন্যই ওটা আসলে ব্লাস্ট হয়েছিল আর কি। তো আমি কিছুক্ষণের জন্য ফেইন্ট থাকি। এর মধ্যে যখন আমার মানে জ্ঞান ফিরে আসে, আমি দেখলাম কি আমার অর্ধেক বডি ওয়াশরুমের বাইরে আর অর্ধেক আমি ভিতরে। এর মধ্যে আমি উঠি যখন, তখন আমি আওয়াজ পাচ্ছিলাম আমার চুল পুড়তেছে পটপট পটপট করে। আমার চুলগুলো এরকম এত বড় ছিল, এরপর তো আমার এখানে পর্যন্ত আগুনের বার্ন মানে হয়। তো তখন হচ্ছে যে ওরা সবাই সজল ভাইয়ের ওখানে সিন হচ্ছে না, ওরা তো আওয়াজ শুনছে, তো ওরা দৌড়ায় আসছে। রাহাত কখনো আমার ইয়াতে যায় না, শুটিংয়ে যায় না। ওই দিন কি মনে করে বাসার সামনে তো ওকে তোমাকে নামাই দিয়ে আসি আমি। আর বের হয়ে যাওয়ার সময় ওকে সজল ভাই বলছিল যে বসো, একটু কথা আছে। তো সেই জন্যই ও তখন ওটা আসলে হয়তো আল্লাহ চাইছে যে ও থাকুক, কারণ সেফটা কিভাবে হবো আমি। তো রাহাত তখন দৌড়ে আসলে আমাকে জিজ্ঞেস করছি কি হয়েছে। আমি জাস্ট ওকে, আমার যতটুকু মনে পড়ে, আমি ওকে প্রথম শব্দটা বলছি আমি লাইটটা জ্বালাইছি, কারণ আমি তো আসলে লাইটটা জ্বালাই গিয়ে মাত্র বসছি, এরপরেই তো সব আমার সাথে ঘটনা ঘটছে। আরেকজন আমার মনে হচ্ছে ওটা কে জানি না, মাথার এভাবে হাত দিয়ে আমার আগুনটা নিভাচ্ছিল, বলতেছিল যে আরে এখানে তো আগুন। এর মধ্যেই হচ্ছে যে মানে তুমি কথা বলতেছো তোমার মাথা জ্বলতেছে রীতিমতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন ওরা হাত দিয়ে এভাবে নিভাই দিচ্ছে এখানের আগুনগুলা। এরপরে আর তো পুরো ধোঁয়ায় মানে অন্ধকার, বললাম না, মানে বিস্ফোরণটা খুবই তো বিভৎস ছিল। এর মধ্যে আমি বুঝলাম যে ওখানে আমি একা মেয়ে ছাড়া আর কোনো মেয়ে নাই। আমার তখন মনে হইলো যে আমাকে সেফটা আমার নিজেই হইতে হবে। আর রাহাত তখন আমাকে ওই অবস্থায় দেখে না, আমি এটা বুঝছি যে ও পাজল হয়ে গেছে তখন, নড়াচড়া করতে পারতেছে মানে ও কি করবে ও বুঝে উঠতে পারতেছিল না। আর ও মানে আমাকে এই অবস্থায় দেখবো তো কখনো নিজেও ভাবে নাই। তো আমার মনে হইলো আমি আগে আসলে আমার হাতের যেহেতু চামড়াগুলো তখন ঝুলতেছে, আমার মনে হইলো ঝুলতেছে তখন চামড়াগুলা ফেটে গেছে না, বললাম না প্রথমেই। আমার মনে হচ্ছে আমাকে একটু পানি দেই। আমি করছি কি ওই হ্যান্ড পুশটাকে করে নিয়ে এই হাতের মধ্যেই ধরে আমি আগে আমার শরীরের মধ্যে পুরো পানি দিয়ে ভিজাই ফেলছি। এর মধ্যে মনে হচ্ছে আমার আমার জানি না কোথাও হয়তো দেখছি বা শুনছি যে এরকম আগুন লাগলে গায়ের কাপড় গায়ে লেগে যায়। তো আমার মনে হলো যে আমি গায়ের কাপড় খুলে ফেলি, যদি কোনো আবার লেগে যায় তখন এটা তো আরেক ঝামেলা হবে। তো সবাই ওই মেকআপ রুম থেকে তখন সরে গেল। এর মধ্যে মেকআপের যে ছেলেটা ছিল ওকে আমি বললাম যে সালাম আমাকে মানে লাগেজ থেকে আমাকে হচ্ছে যে কিছু একটা স্কার্ট টাইপের বা তখন শাড়ি পরবো, পেটিকোট যেটা ছিল ও এটা দিল। আমি মানে প্যান্টটা খুললাম, ওইটা পরলাম জাস্ট। আর বের হওয়ার সময় সজল ভাই একটা চাদর আমার গায়ে জড়ায় দিছে, এটা আমার মনে আছে। ওই চাদরটা নিয়েই আর লাইটের যে গাড়িটা, তখন তো উবার বা কোনো কিছু পাবো ওরকম নাই, তো লাইট যে গাড়িটাতে করে আনে ওই মাইক্রোটা নিয়ে আমরা বের হয়ে যাই যে ইমার্জেন্সি হাসপাতালে যাব। আমার হাত মুখে মেকআপ ছিল তো ওইটা তখন বোঝা যায়নি, মুখ আমার প্রচন্ড জ্বলতেছিল, মানে এত জ্বালা পড়া। আমি পরে বললাম যে আসলে ওই বার্ন ইউনিটে যাইতে যাইতে অনেক সময় আমাকে আপাতত একটা ফার্স্ট এড দাও। তো এই 11 বা 10-এর এখানেই একটা হাসপাতালে দাঁড়ায়, মানে মোটামুটি একটা ফার্স্ট এড নিলাম। এরপরে গেলাম হসপিটালে, যাওয়ার পর আমাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। ওখানে যাওয়ার পর আমাকে অ্যানেস্থেশিয়া দিল। অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে তার জানি না তখন আমার, আর যখন আমার জ্ঞান ফিরে আসলো তখন আমি দেখলাম যে আমি পুরো বডি আমার হচ্ছে ব্যান্ডেজ করা, মানে একটা রোবট যেরকম থাকে সেরকম ফুল বডি আমার ব্যান্ডেজ করা। এবং আমার যে চুল যে তখন আমার পুরো ফেলে দিছে আমি তখন জানি না। তো আমার দেবর আমার সামনে আসে, আমি তো তখনও নর্মাল, আমি ভাবতেছি আমার তো কিছু হয় নাই মনে হয়। আমি ওকে বলতেছি যে আদি আমার একটা ছবি তুলো তো। আমার দেবর করলো কি ওর সাথে সাথে সরে চলে গেছে ওখান থেকে, ও আর থাকে নাই, কারণ তখন অলরেডি আমার চেহারা পুরো সাদা, মানে চেহারার চামড়া নাই। মানে এটা তো আমি আর জানি না আমার যে চেহারার চামড়া নাই হয়ে গেছে, সেন্স থেকে ফেরার পর ইউ ডোন্ট নো এনিথিং, কিছু জানি না। আমি তো আমাকে আর দেখছি না আমি কি হয়ে গেছে। তো এরপরে আমাকে ডক্টর প্রাথমিকভাবে এসডিও যেটাকে বলে এসডিওতে আমাকে রাখলো। ওখানে প্রথম দিন ছিলাম।
রাত থেকে আমার ফিল হচ্ছিল যে পেইনটা তখন শুরু হচ্ছে। হচ্ছে মানে অ্যানেস্থেশিয়ার ব্যথা ইয়েটা গেছে, আঁচড়টা গেছে তখন। হ্যাঁ হ্যাঁ, আর তখন হচ্ছে যে পেইনটা আমি বুঝতেছিলাম যে আহ, আমি বলবো মানে আল্লাহ আমার দুশ্মনকেও এই পেইন কখনো না দেয়। মানে কাটা ছিঁড়ার পেইন একরকম, বাট বার্নের পেইনটা কেমন, উপরে অনেক জ্বলে আর ভিতরে অনেক ব্যথা করে, দুইটা পেইন একসাথে হয়। মানে উপরটা হচ্ছে জ্বলতে থাকে, মানে মরিচ লাগলে যেরকম জ্বলে ওরকম জ্বলতে থাকে, আর ভিতরে অসম্ভব রকমের মাংস ব্যথা করে। তো ওই পেইনটা যখন আস্তে আস্তে মানে বাড়া শুরু করলো, আর বার্নের পেশেন্ট, এটা আমি হসপিটালে থেকে জানছি যে প্রথমে বোঝা যায় না। আমার 35% বার্ন ছিল। তো ডে বাই ডে হচ্ছে যে পেশেন্টরা ডাউন হইতে থাকে। আর ডক্টরদের ইয়াতে হচ্ছে 25% যদি বার্ন হয়ে যায় সেই পেশেন্টটাকে গন্ড চ্যাপ্টারে ওনারা ধরে ফেলে, যে 25%-এর উপরে গেলেই সেই পেশেন্ট আর ব্যাক করে না, মানে মানে সে, বেঁচে থাকাটা তার ইয়ে না, হ্যাঁ নিশ্চিত না। সেখানে সেখানে আমার 35%। তো মনে হয় পঞ্চম অথবা সপ্তমতম দিনে আমাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়। হুম। মানে এক রাতে আমার অক্সিজেন একদমই নাই। আম, রাতের বেলা হচ্ছে যে খুবই মানে আমি আমি খালি ইশারা করে বলতে পারতেছিলাম যে আমার তালু ব্যথা করে, এটুকুই মানে বলতে পারতেছিলাম। তো এর মধ্যে সকালের মধ্যে আমাকে আইসিইউতে ট্রান্সফার করা হলো। এগুলো কিন্তু আমি যতটুকু আমার মনে আছে আমি কিন্তু ততটুকুই মানে হুম। বলতে পারছি, কারণ অত তো সেন্স তখন ছিল না, একটু একটু জ্ঞান ফিরতো, একটু একটু দেখতাম কাউকে। আর মানে যা যা মনে পড়ে আর কি ওগুলোই বলছি। আইসিইউতে নিয়ে আমাকে রাখা হইলো। তখন আইসিইউতে না যাওয়ার পরে আমার আস্তে আস্তে ফিল হচ্ছিল যে আমি মনে হয় অনেক বেশি সিরিয়াস মানে অবস্থায় এখন আছি। নাহলে তো আহ, আইসিইউতে নিয়ে আসার কথা না, না। আইসিইউতে আনার কথা না। আর তখনও কি তুমি নিজেকে দেখতে পাইছো? না, ওকে। আমি তখনও জানি না আমার কি, আমি তো শুধু এতটুকু দেখছি যে আমার সব ব্যান্ডেজ সম্পূর্ণ করা। ব্যান্ডেজ করা, পুরো হ্যাঁ। একদম পা এই পর্যন্ত ব্যান্ডেজ করা। আর আইসিইউতে যখন গেলাম, প্রত্যেকদিন রাতে না দুজন তিনজন মিনিমাম মারা যাইতো। এবং আইসিইউতে, প্রতি রাতে? হ্যাঁ মানে আইসিইউতে তাদেরকেই রাখা হয় মানে মানে যারা কিনা 95% হচ্ছে যে ব্যাক করবে না। মানে আচ্ছা ওটা আপাতত রাখা হয় আর কি, একটা হয়তো 5%-এর ওই মিরাকেল বের হয়ে যাবে এই জন্য ওখানে রাখা হয়। তো প্রত্যেকদিন রাতে এরকম যখন দেখতাম একজন একজন ছোট বাচ্চা বা কেউ নার্সরাও তো কথা বলে, কিন্তু নার্সরা এসে কখনো কিন্তু আমাকে এটাও বলতো না। আমি জিজ্ঞেস করতাম যে কি হয়েছে, কান্নাকাটি তো শুনতাম, যে চিৎকারগুলো তো শুনতাম, যে কেউ না কেউ তো কান্না করতোই। জিজ্ঞেস করতাম, বলতো যে এমনি ওখানে বাচ্চার জন্য কান্না করতেছে এটা, কিন্তু আমি তো বুঝতাম যে না, হয় ওখানে তো কেউ না কেউ চলে আজকে গেছে। হ্যাঁ চলে গেল, এরপরে কি আমি যাব, ও আমার মা। এটাও মনে হওয়া শুরু হচ্ছিল। এবং একজন একজন আত্মীয় স্বজন, কলিগরাও যে দেখা যখন করতো, সবার দেখা হওয়াটা আমার কাছে এমন ছিল যে ডক্টররাও কিন্তু বলে দিচ্ছে, মানে বলতেছিল যে আজ লাস্ট একটা নাইটে যতটুকু আমার মনে পড়ে, যে আমাকে পরে বলছে যে ডাক্তার নাকি বলতেছিল সবাইকে, মানে ফ্যামিলি মেম্বার সবাইকে, যে আল্লাহ আল্লাহ করে। মানে আমার অক্সিজেন লেভেল, হার্ট রেট একদম এত ডাউন হয়ে গেছে যে ওই যেটা ওয়েভ যায়, ওটা হয়তো যেটা আমরা টিভিতে দেখি একদম সমান হয়ে প্লেন যায়। সমান হয়ে যাবে, হ্যাঁ। মানে ওটা খুবই ধীরে ধীরে উঠছে নামছে, ওয়েভটা এরকম হচ্ছে। ওই যে আল্লাহর রহমত, সেদিন ভোরবেলার মধ্যেই না আমার অক্সিজেন লেভেল, হার্ট রেট দোনোটাই নর্মাল হয়ে গেল ও একদম। মিরাকেল যেটা বলে, আল্লাহর রহমত হ্যাঁ যেটা বলে, হ্যাঁ হ্যাঁ। যার কোনো ব্যাখ্যা মেডিকেল সায়েন্স দিতে পারে না, না। এবং আর ডক্টররাও আমাকে তাই বলতো যে যখন আমাকে মানে আইসিইউতে এটা ইয়া হতো, ডক্টররা সবার কথা হচ্ছে যে এটা আসলে মিরাকেল, এটা মানে আল্লাহ ইয়া করছে। মানে একজন ডক্টর যার কিনা সায়েন্সে বিলিভ করে, ওখানে প্রত্যেকটা ডক্টরের মুখে আল্লাহর নাম আমি মানে শুনতাম, যে বলতো যে আল্লাহর রহমত আছে সেজন্য এটা হয়েছে। ও মাই গড। এরপরে আমার প্রত্যেক সপ্তাহে দুবার ড্রেসিং হইতো, রবিবার আর বুধবার। তো আইসিইউ থেকে আমাকে যখন আবার কেবিনে শিফট করা হলো, মানে আমি ঠিকঠাক সব কিছু কেবিনে শিফট করলাম। তারপর আমার এরপরেই যেদিন আমার ড্রেসিংয়ে গেলাম, তখন হচ্ছে যে আবার ড্রেসিংয়ে হয়তো আমাকে ফুল বডি অ্যানেস্থেশিয়া করে, কারণ ওই যন্ত্রণাও তো নেওয়া সম্ভব না। আর ও মাই গড। ছোট অল্প একটুখানি যদি পোড়া জায়গা হতো তাহলে একটা কথা, এতটা জায়গা মানে ওই যন্ত্রণাও অনেকে নিতে পারে না। তো আমাকে ওই সময়টাও ফুল বডি অ্যানেস্থেশিয়া করা হতো। তো ওই সময় ডক্টর কথা বলতো আমার সাথে অ্যানেস্থেশিয়া করতে করতে। তো আমাকে ডক্টর প্রশ্ন করতেছিল যে আপনি কি জানেন আপনি কোত্থেকে ব্যাক করছেন? তো আমি বলছি না, আমি তো জানি না।
তখন আমাকে ডক্টর বলছে আপনার জানতেও হবে না, কারণ ওই সময় আমি জানি না আসলে কিসের থেকে, মানে আমি যে একদম মানে মরে যাচ্ছি থেকে যে উঠে চলে আসছি এটা তখনও তো আমি জানি না। তো আস্তে আস্তে ডে বাই ডে মানে ঠিক হচ্ছিলাম। তখন তো কেবিনে আমাকে শিফট করা হচ্ছে। প্রথমে আমার নাকে নল দিয়ে হচ্ছে যে খাবার, মানে যেটা খাবার যেত লিকুইড, এরপর আস্তে আস্তে মুখে মানে সলিড খাবার দিতে বললো। আর প্রচুর পরিমাণে ডিম খাইতে হয়েছে আমাকে। আমার এখন যেটা একদম বিরক্ত লাগে, ডিম আর মুরগি আমি একদমই এখন দেখতে পারি না, কারণ প্রচুর পরিমাণ প্রোটিন দরকার স্কিন হওয়ার জন্য। আর ডিমটা মানে স্কিন হিল করতে প্রচুর সাহায্য করে। তো ডেইলি 6টা ডিম খাইতে হইতো। আর মুরগি এবার যতটুকু পারি, এর কোনো মানে ইয়া নেই, লিমিট নেই, যা পারি আমি খাইতে থাকবো এরকম কথা। কিন্তু ওইটাই যখন মুখে আস্তে আস্তে খাবার খাচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছে কি রে, আর কতদিন আমি থাকবো, আর কতদিন আমি থাকবো, মানে ভালো লাগতেছিল না সবকিছু মিলায়। তারপর আমি হাঁটা ভুলে গেছিলাম পুরো 1 মাস, মানে সেন্সে ছিলাম না তো প্রায় মনে হয় 20 দিনের মতোই, মানে আমার আইসিইউ সব কিছু মিলায় 2 মাস আমি হসপিটালে পুরো ছিলাম। 1 মাস বা 1.5 মাস যখন এরকম যায়, আমাকে ডক্টর হচ্ছে প্রথম আমার ব্যান্ডেজ কম করে, মানে পুরো খুলে ফেলে না, ওর বার্নারি হচ্ছে আস্তে আস্তে ব্যান্ডেজগুলোকে হালকা করতে থাকে, মানে একটু একটু হিল হচ্ছে, একটু একটু হালকা করছে, মানে খুব গ্র্যাজুয়ালি হচ্ছে যে আমার মানে সব কিছু ঠিক হচ্ছিল। প্রথমে আমার থাইয়েরটা মানে প্রথমেই আর একটু নিচে পায়ের থেকে থাই পর্যন্ত ব্যান্ডেজ কমানো হইলো। তো ডক্টর এসে বলতেছিল যে ওনাকে একটু দাঁড়া করা, মানে অনেক দিন তো মানে শুয়ে রয়েছে, একটু দাঁড়া করা। তো আমাকে যখন দাঁড় করাচ্ছে, আমার পায়ে যে দাঁড়ায় যাবো আমি, সেইটা আমি ব্যালেন্স না, আমি ভুলেই গেছি কিভাবে দাঁড়াইতে হয়। আমার একদম আমি মানে ছোট বাচ্চাকে আমরা দাঁড় করাই না ধরে ধরে, ওরকম করে আমাকে যখন দাঁড় করাচ্ছে আমি একদম পারতেছি না দাঁড়াইতে। তখন আমাকে ডক্টর বলছিল যে আপনি আপনার ব্রেইনকে মেসেজ দেন যে আপনি কিভাবে আপনার পায়ের কদম দিতেন। একটা গেট থেকে আমরা যখন বের হই, পাটা কতটুকু উঁচু করে আমরা বের করি। তো তখন হচ্ছে যে ওগুলো আমি মনে করতে থাকতাম যে হ্যাঁ আমি কিভাবে হাঁটতাম, কিভাবে কি করতাম, তাও সাহস করতে পারতাম না আমি হাঁটবো এরকম। 4-5 দিন যাওয়ার পরে আমি রাহাতকে একদিন সকালবেলা বলতেছি, কবির আমি আজকে হাঁটবো কিন্তু তুমি আমাকে ধরবা না, তুমি খালি পিছন থেকে আমাকে এরকম 2 হাত দিয়ে গার্ড দিয়ে রাখবা, যদি পড়ে যেতে নেই তুমি যে তখন আমাকে ধরো, বাট প্রথমে আমাকে ব্যালেন্স করবা না, ধরবাই না আমাকে। আমার মানে ওই দিন মনে হচ্ছিল আজকে হয় দাঁড়াবো না, এলে পড়ে যাবো, যে কোনো একটা হবে, শুয়ে আর থাকবো না। তো সেদিন হচ্ছে যে সেদিনই প্রথম দাঁড়াই, এবং দাঁড়ানোর পরে 4 কদম কি 5 কদম মনে হয় আমি দেই, মানে ছোট বাচ্চারা যেরকম দেয় ছোট ছোট পায়ে, আমি ওরকম করে ছোট ছোট পায়ে দিই। আমার এত খুশি লাগে যে আচ্ছা আমি হাঁটতে পারতেছি। এরপরে করলাম কি, আমি ডেইলি 15 মিনিট করে হাঁটার ইয়া করছি যে না আমি 15 মিনিট হাঁটবো। তখন ডক্টর আমাকে বলকে এত হাঁটতে হবে না, একটা শুধু আপনার রুমটা আপনি একটা চক্কর দিলেও হবে, যে যতটুকু এই হেঁটে আসবেন এরকম অভ্যস্ততাটা যেন থাকে শরীরে। হ্যাঁ হ্যাঁ। তো ডেইলি আমি করতাম কি, ডক্টর আমাকে 2বার হাঁটতে বলতো, আর আমি তখন হচ্ছে কি বাচ্চারা নতুন হাঁটলে যেরকম খালি দৌড়াইতে চায়, আমার তখন সে অবস্থা যে আমি হাঁটি, খালি আমি নেমে নেমে খালি এদিকে যাই, ওইদিকে গিয়ে গিয়ে হেঁটে হেঁটে আসি। এরপর হাতের ব্যান্ডেজ খুললো, তখন দেখি যে আমি কোনো কিছু ধরতে পারি না, আর আমার হাতে ওই সেন্স নাই, মানে কোনো কিছুই করার ক্ষমতা নেই। তখন আমি ডক্টররা, ওনারা তো একজন ফিজিও ছিল, উনি ডেইলি 2বার এসে আমাকে এক্সারসাইজ করাই যেত। তো আমার তখন মনে হইলো কি যে এক্সারসাইজ তো ডক্টর করা যাচ্ছে, আমিই করতেছি, কিন্তু এছাড়া আসলে আমি আর কি করতে পারি যে আমার এটা আসবে। তখন আমার মনে হইলো যে আচ্ছা আমি একটা কাজ করি, আমি লেখা শুরু করি, আমার যে জার্নিটা যাচ্ছে যা গেল ওগুলো আমি লিখতে থাকি, তাহলে লিখতে গেলেও তো আমার একটা এক্সারসাইজ হবে হাতের। ওই লেখার কাগজগুলো এখন আছে, আমি দেখলে এখন মনে হয় যে 1-2 এর বাচ্চারা যেরকম লিখে, লেখাগুলো ওরকম ছিল তখন, কারণ কলম তো ধরতে পারি না, তাই দিয়ে হচ্ছে ওর মানে একদম ভাঙা ভাঙা হাতের মধ্যে আমি লিখতাম, যা এদিক থেকে শুরু করতাম বাঁকা হয়ে লাইন একদম শেষে চলে আসতো, সোজা লাইন একটাও নাই, সব লাইন এরকম বাঁকা বাঁকা হয়ে আসতেছে। ওই লিখে লিখে হচ্ছে যে আমার ডান হাতের ইয়া চলে আসে, শক্তিটা, হ্যাঁ, যে একদম আমি ঠিকঠাক হাত আমার ইয়া হয়ে যায়। কিন্তু বাম হাতের হচ্ছে আমার এই এই জায়গাটুকুতে স্কিন হিল হচ্ছিল না, মানে স্কিনটা যে হবে এইটুকু হচ্ছিল না, এটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে আর কি কোষটা। তখন ডক্টর বলে যে এখানে সার্জারি করতে হবে, থাই থেকে হচ্ছে স্কিন নিবে, স্কিন নিয়ে এখানে গ্রাফটিং করবে। তো ওইটা গ্রাফটিং করা হইলো,
তো ওইটার কারণে হচ্ছে যে বাম হাতে এখনো আমার ওই সেন্সটা নাই যে কোনো কিছু আমি এই যে এরকম গ্রিপ করে শক্ত করে ধরবো বা কোনো কিছু ওজন আলগায় নিব, ওইটা এখনো আসেনি। ওইটার এখনো আমি এক্সারসাইজ করে যাচ্ছি, প্র্যাকটিস করে যাচ্ছি। ওইটা করতে করতে এর মধ্যে 2 মাস পার হলো, সার্জারিটাও হলো। তারপরে ডক্টররা আমাকে আরো 1 সপ্তাহ রাখতে চাচ্ছিলেন, কিন্তু আমি তো আর ছটফট লাগছে। আর মানে পারা যাচ্ছিল না। তখন আমি পরে বললাম যে আমার তো সবই ব্যান্ডেজ খোলা হয়ে গেছে, যে 1 সপ্তাহটা হিল হওয়ার জন্য থাকবো, আমি একদম টোটাল সব কিছু মেনে আমি বাসায় থাকবো, কোনো কিচ্ছু হবে না, এইটুকু আমি বলতে পারলাম। তো ডক্টর বলতেছে এরকম অনেক পেশেন্ট আমাদের চলে যায়, কিন্তু মানতে পারে না গিয়ে, না যাওয়ার পরে ইনফেকশন হয়ে আসে এবং ওইটা আরো বেশি ক্ষতি হয়। তখন আমি বললাম যে না, আমি প্রপার ওইটা মানে নিজের ওই টেক কেয়ারটা করবো। তো এইটা বলার পর আমাকে রিলিজ দেয়, আমি আসি। কিন্তু এর মধ্যে বলবো পুরো হাসপাতালে যে শুধু আমি একা মানে ফাইট করছি তা না, প্রত্যেকটা নার্স আমাকে এতটা মানে সাহস দিয়ে গেছে। যখন আমি আইসিইউতে, শেখ হাসিনা বার্ন ইউনিটে, হ্যাঁ হ্যাঁ আইসিইউতে, তখন মানে মানে যেটা আমার বেড সেটার সামনে একটা নার্স একদম সব সময় বসা থাকতো, একদম ওনার চোখ থাকতো আর কি, যে কি থেকে কি হচ্ছে। কারণ তখন তো ওই পেশেন্ট, আইসিইউর পেশেন্ট তো বুঝেনি যে একদমই সেন্স থাকে না। এবং যখন আমি আসলে হাঁটতে পারি মানে পুরো হাসপাতালে সবার সাথে, যেই প্রত্যেকটা নার্সের সাথে, এবং আমার ডক্টরের কথা বলবো, সে খুবই আন্তরিক ছিল এবং সে আমাকে ওটিতে লাস্ট যেদিন হচ্ছে যে আমার এইখানে হচ্ছে ড্রেসিং করানো হয়, সেদিন অ্যানেস্থেশিয়া করাবে না ফুল বডি, কারণ ওইটাও শরীরের জন্য অনেকটা ক্ষতি, মানে যতটা দেয়া হচ্ছিল আমাকে। তো উনি সেদিন আমাকে গান শোনায় শোনায় আমার ড্রেসিং করছিল, এইটুকু, যেন আমার মানে মাইন্ডটা অন্যদিকে থাকে, যেন আমি এটা ইয়া না করি। তো ওইটাও আমাকে অনেক মানে আমার মনে অনেক শক্তি দিয়ে মানে দিচ্ছিল যে আমার ডক্টর যারা নার্স তারাও আমার সাথে ছিল, এবং আমার ফ্যামিলি মেম্বার, আমার হাজব্যান্ড, ওরা যদি না থাকতো না, একা আমি এই জার্নিটা ফাইট করতে পারতাম না, মানে হসপিটালের জার্নি। এর পরের জার্নিটা শুরু হয় বাসায় আসার পরে। তখন টোটালি রেস্ট্রিক্টেড, মানে সূর্যের যে ইউভি রে যেটা, ওইটা টোটাল ক্ষতি আমার স্কিনের জন্য। সূর্যের আলো গায়ে লাগানো যাবে না, একদমই লাগানো যাবে না। ইভেন যে লাইটের আলোটা, ওইটাও মানে আমার স্কিনের জন্য ক্ষতি। তো কি করা যায়, খুবই কম লাইট থাকবে এবং পর্দা কালো দিয়ে রাখতে হবে, যেন বাহিরের যে আলোটা ঘরে আসবে ওইটাও যেন আমার স্কিনে না লাগে। তো পুরো অন্ধকার একটা মানে লাইফ বলবো, মানে জীবন আমার গেল 6 মাস। তো 6 মাস পরে আমি প্রথম বের হয়ে আমি যাই কক্সবাজার। আমার মনে হয়েছে যে অন্ধকারের মধ্যে, এরকম রুমের মধ্যে, এত পিচ্ছি জায়গার মধ্যে ছিলাম, একদম বের হয়ে আমি বিশালতার কাছে যাব, মানে সাগরের কাছে গেলে কিন্তু নিজেকে মনে হয় যে হ্যাঁ ওকে আমিও কিছু একটা, হ্যাঁ। তো আমার তখন মনে হচ্ছে আমি ওখানেই চলে যাব, কক্সবাজার যে ঘুরে টুরে আসছি। এরপরেই আস্তে আস্তে আসলে মানে সব কিছু নর্মাল হওয়া, নিজেকেও ঠিকঠাক করা। আর আমি ইন্সপায়ার হয়েছি যেখান থেকে বলবো মানে ফাইট করার জায়গাটা, সেটা হচ্ছে আমি 2 মাস যখন হসপিটালে ছিলাম, আমার ঘরে প্রচুর গাছ এখনও আছে, আবার নতুন করে আমি অনেকগুলো গাছ লাগাইছি। তো এই গাছগুলো এসে দেখি যে একদম 2 মাসে তো পানি, কেউ তো ছিল না, মানে রাহা তো 2 মাস হসপিটালে ছিল, বাসায় একদিনের জন্য আসে নাই। আমরা বাসায় এসে দেখি পুরো ঘরটা একদম ধুলার আস্তর পড়ে রয়েছে। আমার ঘরের মধ্যে না প্রথম পাড়াটা দিয়ে আমি কান্না করে দিছি যে এই ঘরে আমি আবার ব্যাক করছি, আমার ঘরে আমি, মানে প্রথম ফিলিংসটা ছিল আমার এটা, যে আমার ঘরে আমি আবার ফিরতে পারছি। এখানে তো আমি লাশ হয়েও আসার কথা ছিল, বাট আমি একদম জীবন নিয়ে আমি প্রথম পাড়াটা দিলাম। তো ধুলা দেখার পরে আমার মনে হচ্ছে যে এগুলো তো আমাকে জলদি, মানে আমার লাইফের মধ্যে যেরকম একটা ধুলোর ইয়া পড়ে রয়েছে, আমার ঘরের মধ্যেও যেরকম পড়া, এটা থাকতে দেওয়া যাবে না, এইটার পরিষ্কার করবো। এবং তখন দেখি যে আমার গাছগুলোও পুরো একদম, অনেকগুলো মারা গেছে কিন্তু কতগুলো না মারা যায় নাই, ওরা যে সারভাইভ করলো এই কতটা দিন, ওইটাই আমি চিন্তা করছি যে ওরও তো জীবন ছিল, ও একটা এই কতটা দিন ওর কোনো যত্ন হয় না, কিচ্ছু হয় না, কিন্তু ও সারভাইভ করে গেছে কিন্তু এই পুরো সময়টা। তো একটা গাছ জীবন যদি এভাবে সারভাইভ করতে পারে, তাহলে তো আমি মানুষ, আমি তো অবশ্যই পারবো।
এবং আমি এর মধ্যে ওই যেই 6 মাস একদম ঘর বন্দি ছিলাম, তখন আমি অল্প অল্প করে হচ্ছে ছোট ছোট গাছগুলো লাগাচ্ছি। গাছগুলা কিছু গাছ বীজ থেকেও হয়েছে। তো একটা গাছ চারা হওয়া, এরপরে ওটা বড় হচ্ছে, ওখান থেকে আমি ফুল পাচ্ছি। সবজি গাছ যেগুলো লাগাইছি সেখান থেকে আমি সবজি পাচ্ছি। তো তখন আমার মনে হচ্ছে হ্যাঁ, একটা জিনিস মানে ধীরে ধীরেই গ্রো আপ হবে। সে আম, ঠিকঠাক করে হচ্ছে যে কোনো কিছু একটা মানে আমাদেরকে প্রতিদান দেওয়ার যেটা বলি, তাহলে আমারও সব কিছু ঠিকঠাক করে হিল হবে, এই বিশ্বাসটা আমার ছিল। এবং এর মধ্যেও অনেক কটু কথা, অনেক ধরনের কটু মানুষের কথা? মানে মানুষের কথা আর কি। মানে আমার এই অ্যাক্সিডেন্টটা নিয়েও তো অনেক ধরনের কন্ট্রোভার্সি, অনেক ধরনের মিথ্যাচার, অনেক কিছুই ছিল, যেটা আমি হসপিটাল থেকে আসার পরে শুনি। ওইটার জন্য কিন্তু আমি ট্রমাটাইজ ছিলাম। এমনিতেই তো আমি এই অ্যাক্সিডেন্টের জন্য ট্রমাটাইজ ছিলাম, এবং আমার মনোরোগ বিশেষজ্ঞ দেখে আমার 12টা সেশন নিতে হয় নিজেকে মানে কাউন্সিলিং করে ঠিক করার জন্য, যে এইটা থেকে যেন আমি বের হতে পারি। আর ওই জায়গায় আমি আরো বেশি ডাউন ছিলাম মানুষের কথাবার্তাগুলো, কিন্তু ওইগুলাও একটা সময় আমার মনে হয়েছে যে না, এই কথাগুলাও আসলে মানুষের কথা আমি নিলে তো আমারই ক্ষতি। আমি যদি মনে করি যে হ্যাঁ, আমার হাতের চামড়াটা পুড়ে গেছে, আমার চেহারা তো আল্লাহ এখন একদম পুরোটাই ঠিক করে দিছে, তখন তো বললাম না পুরো চামড়া আমার ছিল না, সাদাই ছিল। তো আহ, এখনো গলার এখানে একটু মানে স্পটটা আছে, মানে এরকমটাই পুরো পুরোটা আমার চেহারায় সাদা ছিল। চেহারাটা আল্লাহর রহমত ঠিকঠাক হয়ে গেছে। তো তখন আমার মনে আসছে যে আমি যদি আমার নিজেকে একসেপ্ট করে না নেই, দুনিয়া আমাকে কি একসেপ্ট করে নিবে? আগে তো আমার নিজেকে আমার একসেপ্ট করতে হবে। আমি আমার নিজেকে এতদিন আমি দেখছি যে আচ্ছা আমার, আমি যে ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমি যে অনেক টেনশন করতেছি, আমি ডাউন হয়ে থাকছি, রাতকে রাত আমি বারান্দায় বসে থাকতাম, আমি চিন্তা মানে অনেক যখন গভীর রাত 3টা 4টা পর্যন্ত আমি বসে বসে আমি চিন্তা করতাম যে কি হবে লাইফ, আমি কি আটকে যাচ্ছি, আমার মানে কেমন ইয়া হচ্ছে। কিন্তু পরবর্তীতে আমার মনে হলো যে না, আমার নিজেকে আমি নিজে একসেপ্ট করে নিতে হবে। আমি আসলে আমাকে একসেপ্ট করে নিচ্ছি না। দেন আমি মানে আমি বলবো যে এখন আর আমার কারো কোনো কথা, কারো কোনো কিছুই আমি এখন তোয়াক্কা করি একটা না। মানুষ ফাইট করতেছে বেঁচে থাকা মরার সাথে, তখন মানুষ আবার খারাপ কথা বলতেছে। হ্যাঁ, এটা তো মানে কি অদ্ভুত! হ্যাঁ, অদ্ভুত। আমার কাছে মনে হয় আসলে প্রত্যেকটা মানুষ না মনে হয় যার যার জায়গা থেকে অনেক ফ্রাস্ট্রেশনে থাকে, হয়তো সেগুলা ঝাড়ার জন্য মানুষ কাউকে না কাউকে নিয়ে নেয়। আর আমরা তো শিল্পীরা তো মানুষ না, আমরা তো এলিয়ান। তো এলিয়ানকে তো আমরা গালাগালি করবোই, তাই না? আমি এগুলো মানে ধরে নিছি যে আচ্ছা এই জন্য হয়তো তীরটা আমার দিকে এভাবে আসছে। ওকে ফাইন, কোনো দরকার নেই। যতটা ঘৃণা আমি মানুষের কাছ থেকে পেয়ে আসছি, তার চেয়ে মনে হয় অনেক দ্বিগুণ দোয়া ভালোবাসা ছিল বলেই আমি মানে আমি দেখেছি অসংখ্য মানুষ, চেনা নাই জানা নাই, তুমি তো আমার কমন ফ্রেন্ডের মধ্যে ভাই অসংখ্য মানুষ দেখছি যারা আকির জন্য দোয়া করতেছে। হ্যাঁ, আমি এইটা দেখছি যে মানে আমার জন্য এই দোয়াটা যদি না থাকতো, মানে আমি তো জানি আসলে আমার সাথে কি ছিল মানে ওই সময়টা হসপিটালের। সবচেয়ে বড় কথা, আমরা যে মানুষ যে নিঃশ্বাস নিচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কেমন লাগে এটা কিন্তু কেউ ফিল করে না। আমার কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতো, মানে ওই যে নিঃশ্বাস নিতে আমার তো শ্বাসনালীও বার্ন ছিল, তো ওইটাও ভিতরেও জ্বলতো, নিঃশ্বাস নিতে কষ্ট হইতো। অক্সিজেন দেয়া একটু পর পর হচ্ছে যে শ্বাস চলে যায়, আবার অক্সিজেন দিয়ে হচ্ছে যে ঠিক করে নর্মালেও নিঃশ্বাস নিতে হইতো, আবার কতক্ষণ অক্সিজেন দিয়ে রাখতো আমাকে। তো দম বন্ধ হয়ে মানে নিঃশ্বাস চলে যাওয়ার মুহূর্তটাও ফিল করে আসছি আমি। মানে আমরা যদি মানুষে বলে না যে নাক বন্ধ করে থাকলাম 30 সেকেন্ড 2 মিনিট, এটা ওইটা ফিল না, যে হার্ট বন্ধ হয়ে যাচ্ছে, মানে শ্বাস নিতে না পারলে একটু কিভাবে বোঝাবো, এটা আসলে বোঝানো যাবে না ফিলিংসটা কেমন। তো এই জন্য এখন আমি আসলে আমি আমি জানি আমি কি ফেস করে আসছি, এবং আমার সামনে জার্নিটা কেমন হবে সেটা আমাকেই ঠিক করতে হবে। মানুষের কথা, মানুষের মানে কোনো কিছুই এখন আর এই সময়গুলোতে আমার এক্সপিরিয়েন্স বলে যে দূরের মানুষ যতটা আপন হয়, কাছের মানুষ ততটাই দূরের হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাও আমি অনেক ভালো করেই হ্যাঁ, ওইটা আমি খুব ভালো করে চিনতে পারছি যে এই সময়টায় সবচেয়ে বড় আমি সবসময় বলবো যে প্রত্যেকটা মানুষের না ফ্যামিলি সবচেয়ে আগে আসে, এবং সবচেয়ে বড়
কি বলবো, সাপোর্ট সিস্টেম, সাপোর্ট এবং ব্লেজিং হচ্ছে যে একটা মানুষের তার পরিবার, মানে মানুষের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে, মানে বন্ধু বান্ধব আসবে, ভালো বন্ধু থাকে এবং বন্ধুদের হয়তো অনেক অপারগতা থাকে যে কারণে হয়তো বন্ধুরা সাপোর্ট দিতে পারে না, কিন্তু পরিবার কখনো ছেড়ে যায় না। তো ওই এই সময়টা আমি দেখছি যে আমার মানে আমাদের এমনও মানে রিলেটিভ আছে যাদের সাথে হয়তো আমার 10 বছরও কোনো কানেকশন নাই, তারাও এসে পড়ে রয়েছে হসপিটালে। মানে আমাকে ইনফেকশনেরও ভয় ছিল, সবাই সাথে হ্যাঁ কাছে যাওয়া যাবে না, তারপরেও তারা বসে থাকতো হসপিটালে যে না ওকে রেখে যাবো না, একটা মেন্টাল সাপোর্ট। হ্যাঁ আমি জানি কিছু লোক আমার জন্য দাঁড়ায় হ্যাঁ, আছে। এবং আমার ফ্যামিলির মধ্যে এমনও আছে যে হয়তো আমি কাউকে খুবই অপছন্দ করি কিন্তু এখন আমি তাকে পছন্দ করতে বাধ্য, কারণ আমি দেখছি যে তার ওই চোখে মুখে ওই কষ্টটা যে আমার মেম্বার চলে যাচ্ছে, নিতে পারতেছে না বিষয়টা। এবং সেম আমি বলবো আমার কাজের জায়গায় আমার কলিগদের কথাও বলবো যে প্রচুর সাপোর্ট মানে পাইছি আমার কলিগদের কাছ থেকে, মানে এমনও আমি চিন্তা করছি যে আচ্ছা যাদের সাথে কিনা হাই হ্যালো সম্পর্ক, আমরা হয়তো অত ক্লোজ না, কিন্তু তাদের যেই সাপোর্টটা মানে মেন্টাল সাপোর্টটা আমি সবসময় পেয়ে আসছি ওখানে। হয়তো এমনও ছিল যে যাদের সাথে খুব মানে কি বলবো খুবই ক্লোজ, হয়তো তাদের কে আমি আবার এটা দোষারোপও করবো না, হয়তো তারা সময় দিতে পারেনি বা তাদের কোনো না কোনো প্রবলেম হয়তো ছিল সেই জন্য হয়তো পারেনি আসতে, মানে আমি ওইটাকে আমি পজিটিভলি নিয়ে নিচ্ছি, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই। এখন আমি সব কিছু মানে নেগেটিভভাবে কোনো কিছু আমি আর দেখি না আমার এই সেকেন্ড লাইফে। আমার আগের জন্মে আমি আমি এটা বলি আমার সেকেন্ড লাইফ, তো আমার আগের জন্মে আমি অনেক কিছু হয়তো নিয়ে একটু চিন্তা করতাম, মন খারাপ হয়ে যাইতো, বা কারো কোনো কিছু ইয়া হইলে মনে করতাম যে আরে দূরও আমার সাথে এরকম করলো কেন, এই কেন সেই কেন। এখন মনে হয় আচ্ছা করলে করছে আর কি, কি হয়েছে, থাক কোনো অসুবিধা নেই। আমি নেগেটিভ চিন্তা না করলে কোনো নেগেটিভিটি আমার কাছে আসবে না। আমি ওইটাই এখন আমি which was the toughest part কি হসপিটালের জায়গাটাই আমি বলবো অনেক টাফ, কারণ আমি যখন ওই যে বললাম না যখন আমি আস্তে আস্তে মানে ওই যে দাঁড়াতে পারছি, হাঁটতে পারছি, ওই সময়টা থেকেই তো আমি মানে জানা শুরু করলাম যে আচ্ছা আমাকে নিয়ে এই ধরনের নিউজ হচ্ছে, আমাকে নিয়ে এই ধরনের মানে কথাবার্তা হচ্ছে। এবং আমাদের আমি খুব মানে মন থেকে আমি এটা চাইছিলাম যে আমার সংগঠন হ্যাঁ আমার পাশে ছিল, যখন আমি হসপিটালে শুরুতে ছিলাম তারা আমার পাশে ছিল, বাট যেভাবে পাশে থাকা দরকার একজন আমার পাশে না একজন শিল্পীর পাশে, এবার সেই শিল্পীটা যেই হোক তার পাশে একজন সংগঠন, তাহলে আমরা সংগঠনের মেম্বার কেন আসলে, তাই না? সংগঠনকে যেভাবে আসলে পাশে থাকা দরকার ছিল সেটা তারা কখনোই ছিল না। তো ওই জিনিসটা আমাকে মানে একটু আমার খারাপ লাগছে, আমি বলবো না যে আমি খুব কষ্ট পেয়ে গেছি, তা আমার একটু খারাপ লাগছে। আবার এটাও আমার মনে আসছে যে আচ্ছা তাদের কাছে হয়তো আমি অতটা মূল্যবান বা তাদের কাছে হয়তো আমার বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ ছিল না, যার কারণে যেখান থেকে অ্যাক্সিডেন্টটা হয় আজকে পর্যন্ত সবাই কিন্তু মানে যেই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি হয়ে আসছে এখন পর্যন্ত সেই জায়গাটাকেই ফোকাস করে আসছে, এবং ভিকটিম সবসময় আমিই ছিলাম। এবং আমাকে ভিকটিম করাতে আসলে যেখান থেকে ঘটনাটা ঘটলো, যেইখানে মানে যে ওইখানের মানে বলবো ওনার দায়িত্ব, হ্যাঁ সে কিন্তু হাইড হয়ে গেছে, অপরাধী কিন্তু আর সামনেই আসে নাই। এবং আমার সংগঠন কিন্তু চাইলেই এটাকে সুন্দর করে তারা করতে পারতো, কিন্তু আমি জানি না ওনারা হয়তো ওনারা অপেক্ষায় ছিল যে আমি কখন গিয়ে কমপ্লেইন করব তখন গিয়ে ওনারা একটা স্টেপ নেবে। কিন্তু আমার কাছে ওইটাই মনে হচ্ছিল যে কমপ্লেইন কেন করতে হবে, এটা তো একটা সংগঠনের দায়িত্ব যে আমাদের সংগঠনের একজন শিল্পী এরকম সমস্যা মানে সমস্যা বলবো না তার জীবনের, হ্যাঁ আর আমি যদি খুব মানে ভাষায় বলি শিল্পীরা আমাদের চামড়া বেচেই কিন্তু আমাদের কাজ, তাই না? তো সেই চামড়াই তো আমার রইল না, তাহলে তো আমার সব মানে এখন হয়তো আমি অনেক বোল্ডলি বা আমি ফাইট করে যাচ্ছি বলে আমি আবার মানে দাঁড়াতে পারছি। এখন আমার জায়গায় আমি যদি বলি আরেকটা মেয়ে যদি থাকতো, বা মেয়ে না যে কোনো আরেকজন মানুষ থাকতো, সে যে সেই মনোবল নিয়ে দাঁড়াতে পারবে আমি তো ওই গ্যারান্টি দিতে পারবো না, তাহলে তার লাইফটা তো পুরোটাই হেল হয়ে গেল। এখন আজকে আমি মুভ করতে পারছি, আমি আমাকে বললাম যে আমি আমাকে অ্যাকসেপ্ট করে মানে নিয়ে আমি সামনে চলা শুরু করলাম। তো এটা যদি না করতে পারতাম
তাহলে ওই যে আমার ডিপ্রেশনে চলে যাওয়া, বা আমাকে এরকম, আমি যখন ওই সেশনগুলো নিচ্ছিলাম তখন আমাকে এটাও জিজ্ঞেস করতো যে আপনার কি কখনো সুসাইড করতে ইচ্ছা করে। মানে এটাও হয় যে অনেকে বার্ন পেশেন্টের মধ্যে নিতে পারে না সবচেয়ে নিজেকে। বেশি হয় এটা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা তো আসলে একটু সেন্সিটিভ হয়, তাও আবার তাদের সৌন্দর্যের ব্যাপারে অনেক Right. সেন্সিটিভ হয়। তো তারা সবসময় এটাই নাকি হয় যে বার্নের পেশেন্টরা যে নিতে পারে না নিজেকে, আয়নায় দেখতে পারে না। এবং আমাকে আমার ডক্টর বলছিল যে আপনি বাসায় যাওয়ার পরে সব আয়না খুলে ফেলতে বলবেন, 6 মাস আপনি আয়না দেখবেন না। কিন্তু আমি তা করি না, আমি হসপিটালে থাকতেই আমি যখন আয়না দেখছি আমি দেখে বলতেছি অ্যাভেঞ্জার্সের থ্যানোসের মেয়ে যেটা থাকে নেবুলা, ওর তো এক এক সাইডে এক এক কালার, তো আমার তো এক এক দিকে এক এক কালার হয়েছিল, চামড়া মামড়া কিচ্ছু নেই। আমি বলছি আমি তো নেবুলা। আমি কোনো 6 মাসের অপেক্ষা করিনি, আমি আমাকে দেখে নিছি, কারণ আমার দেখা দরকার ছিল যে আচ্ছা আমাকে ঠিকঠাক কি মানে কি অবস্থায় আছি আমি, আমাকে আরো কি কি রিকভার হইতে হবে। কি অদ্ভুত প্রাণশক্তি। তো সেই জায়গা থেকে আমার মানে টাফ সময় ওইটাই ছিল, যখন হচ্ছে যে এইসব কথাগুলো শুনছি মানে আমি। শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্টটা মানসিক বেশি 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 পেইন ছিল, দিয়েছে। হ্যাঁ, যে কি আমাদের অদ্ভুত। আমাদের আমরা কেন আঘাত আমরা করব? সবসময় ভিকটিমকেই দোষ দিয়ে আসি আমাদের এই সোসাইটিটা, তাই না? হ্যাঁ, যার ক্ষতি হয় দিন শেষে তাকে আমরা দোষ দিয়ে থাকি। কারণ আমার থেকে মনে হয় কি আমরা আসলে আম, অনুভব করতে পারি না ভিকটিমের কষ্টটা যতক্ষণ না আসলে নিজে আমরা ভিকটিম হই, রাইট। ততক্ষণ পর্যন্ত আমরা আরেকজনের ওই ফিলিংসটাই বুঝতে পারি না। এই মানে জন্য বাঙালির প্রিয় খেলা হাডুডু। হ্যাঁ, জাতীয় খেলা তো কারণ এসছে। ঠিক, একদম ঠিক। তো সেটাই আর কি আগে এখন। এই যে এই ফায়ারের সাথে যুদ্ধ করে অনেক কিছু শিখছে। আমি নিশ্চিত এখন যারা দেখবে তারাও যদি একটু সচেতন হওয়ার সুযোগ পায়, যে কেউ আগুনে পুড়লে বা পোড়া শুরু করলে প্রসেসটা কি কি করতে হয় না করতে হয়, সচেতনতার জায়গা থেকে। আমারটা তো আসলে কয়েক সেকেন্ডের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট, বাট ইউ ডিড ফ্যান্টাস্টিক জব, ইউ সেভ ইউর ফেস। মানে ওইটা আসলে আমি না জেনেই মানে মুখের সামনে হাতটা চলে আসছিল। হ্যাঁ। বাট আমি পরবর্তী যেটা বলবো, যেটা কিনা আমার পরে আমার মানে আমি নিজে নিজে ভাবলাম যে ওই যে একটু পানি দিয়ে দেই হাতের মধ্যে। রাইট। আমি যেই কাপড়টা পরেছিলাম, কারণ আমি জিন্স প্যান্ট পরা ছিলাম, আমি ওই আমার যে প্যান্টের ওই থাইতে আমি স্কিনগুলো বললাম না ভুস ভুস করে যে ফুলে গেল, ওটা তো আমি দেখলাম। তো আবার যদি আমি প্যান্ট ওইটাই পড়তে যাই তাহলে তো ছিঁড়ে পুরো যেত। চামড়াটা আমার উঠে চলে আসছে। Right. তো ওইটা সেন্স করা যে না আমি এটাকে চেঞ্জ করে ফেলতে হবে, Right. আমাকে একটা ঢোলা ঢালা কিছু পড়তে হবে। ইভেন আমার হাতের রিং ছিল যে সেগুলো আমি খুলে ফেলছি, আমার কেন জানি মনে হচ্ছিল যে আচ্ছা আমার যদি আঙুলগুলো ফুলে যায় তাহলে তো এই রিংগুলো কাটতে হবে। হ্যাঁ। জানি না তখন আমার কেন এগুলো মনে আসছে, আমি রিংগুলো খুলে ফেলি, মানে কানের যেসব দুল টুল থাকে ওই সবগুলো খুলে ফেলি আমি। তো মানে এখন সবার কি ওইভাবে সেন্স কাজ করবে কি না আমি তো জানি না, কিন্তু আমার মনে হয় যে যে কোনো বিপদে আমাদেরকে আসলে মাথা ঠান্ডা রেখে একটু চিন্তা করতে হবে, এটা আমার মনে হয়। যেমন ওই যখন ওয়াশরুমে আমি ছিলাম ওই 10-15 সেকেন্ডে আমার তো এটা মনে আসে না যে আমি দরজা খুলে বের হই, আমার তো সেন্সে ওইটা কাজ করে নাই। রাইট। আমার বসে জাস্ট আমি তখন কি করবো, আমার হাতটা আমার সামনে চলে গেছে। তো এই সময়টা আমার মনে হচ্ছিল যে মানে হয়তো কাজ করে না, এই ধরনের অ্যাক্সিডেন্টে কাজ করে না। আবার যদি আমি মানে সার্বিক সব জায়গা থেকে নিজেকে ওইভাবে মানে আমার ব্রেনটাকে আমরা ওইরকম এক্সারসাইজের মধ্যে রাখি, কারণ ব্রেন ওয়ার্ক করার অনেক ধরনের এক্সারসাইজ আছে। তো ওইগুলোও যদি আমরা করি আমার মনে হয় কি আমরা যে কোনো কিছুতে, শুধু যে অ্যাক্সিডেন্ট বলে তা না, যে কোনো পরিস্থিতিতে আসলে কিভাবে শান্ত থেকে ওই জায়গাটা হ্যান্ডেল করা যায়, আমার মনে হয় ওইটা মানে প্রত্যেকে যদি একটু ভাবে কেউ কাউকে আক্রমণ না করার ওই দিকে ব্রেনটাকে মানে ব্যবহার না করে ভালো দিকে ব্যবহার করে, তাহলে মনে হয় প্রত্যেকটা মানুষই তাকে সব জায়গা থেকে সেভ করতে পারবে। এই যে সুস্থ হওয়ার পরে এখন তো আবার কাজের দিকে একটু একটু করে আগানো হচ্ছে, সাপোর্ট হয় বন্ধু বান্ধব, ডিরেক্টর, প্যানেল থেকে? একটাই তো কাজ করলাম, তো একটা কাজ করে আমি যতটুকু বুঝছি এখনো আমি আসলে তৈরি না শারীরিকভাবে। হ্যাঁ, কিন্তু আবার কাজ করতেও হবে, কারণ হচ্ছে আমার ট্রিটমেন্টটা তো এখনো অন প্রসেসিংয়ে। এখন আমার ট্রিটমেন্ট কিন্তু কিছুই হয় নাই বলতে গেলে। হ্যাঁ, এখন আমার ট্রিটমেন্ট মাত্র হিল হচ্ছে আমার চামড়া হাতের এগুলো। ক্যান আই সি? হ্যাঁ হ্যাঁ,
মানে মাত্র তো এটা পড়ে আছে না মনে হচ্ছে যে রানী ভিক্টোরিয়ার সামনে বসে আছে। এটাও হয়েছে আমার সাথে। আমি একটু শপিং এ বের হয়েছিলাম, একটা বাচ্চা আমাকে দেখে ওর বাবাকে টেনে টেনে বলছে, বাবা দেখো সিন্ড্রেলা সিন্ড্রেলা। আমার না মনে হচ্ছে ও মা রে আমি সিন্ড্রেলা। এই যে সবচেয়ে বেশি পড়ছে হচ্ছে এই জায়গাটা না, এইটা মানে হিল এখানে আমার স্কিনটা বসানো হয়েছে এতটুকু জায়গা। তো এই যেটা খুব কষ্ট হয় আর কি এটা, হ্যাঁ হ্যাঁ ধরতে, যে কোনো কিছু শক্ত করে নিতে। ডান হাতটা ঠিক হয়েছে? হ্যাঁ ডান হাতটা ঠিকঠাক আল্লাহর রহমতে, কিন্তু চামড়া এখনো মানে হিল হওয়া বাকি। তো এই যে কালারটা আরো অনেক ব্ল্যাক ছিল এবং এগুলো একদম সাদা ছিল। হ্যাঁ হ্যাঁ এগুলো পুরো সাদা ছিল, এগুলো পুরো ব্ল্যাক ছিল, এগুলো এই যে এগুলো পরে হচ্ছে এরকম সাদা ছিল। সিরিয়াসলি? হ্যাঁ মানে এক্স্যাক্টলি এরকম সাদা ছিল? হ্যাঁ 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 এরকম সাদা ছিল এবং তারপরে এখন কালো হবে? হ্যাঁ এটা আগে কালো হয়ে দেন হচ্ছে যে হয়তো এই নরমাল স্কিন আসবে, কিন্তু পুরোটা যে হবে এটা এখনো মানে ঠিক নাই কি, মানে যেখানে যেখানে বেশি ড্যামেজ ওখানে ওখানে এখনো সাদা। আর প্রথমে হচ্ছে এরকম ছোট ছোট করে ব্রাউন স্পট আসে, তারপর ওইটা আস্তে আস্তে বড় হয়। মানে আমাদের স্কিনের যে মেলানিনটা ওইখানে যেগুলো বেশি বেশি ড্যামেজ হয়ে গেছে ওইগুলাতে সাদা, আর আর এগুলো হয়তো মেলানিনের ডিসব্যালেন্স হয়ে গেছে এরকম, বা অনেক বেশি বার্নের জন্য এরকম ব্ল্যাক। তো এগুলো ঠিক হতে সময় লাগবে। আচ্ছা, তো এই জন্যই বললাম যে এখন হাতটা দেখে তো মনে হচ্ছে কমপ্লিটলি সুস্থ আলহামদুলিল্লাহ, বাট ইউ আর সেইং যে এটা অনেক টাইম লাগবে আরো। হ্যাঁ 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 আরো টাইম লাগবে এটা ঠিক হতে। যেমন এখনো আমার মানে এখন দেখা যাচ্ছে না, ডেইলি আমি দেখি এখনো এখান থেকে স্কিন মানে চামড়া উঠে, মানে প্রতিনিয়ত চামড়া উঠে আবার হিল মানে নতুন চামড়া হচ্ছে, চামড়া যায় নতুন চামড়া ইয়া হয়। প্রথম দিকে তো অনেক বেশি বেশি লম্বা লম্বা করে করে চামড়া, মানে তখন তো মাসাজও করতে হইতো এগুলোকে, না হলে ফুলে ওই এবড়ো থেবড়ো হয়ে যায় না স্কিনের বার্নের পরে, ওরকম হয়ে যেত। মানে প্রত্যেকদিন 3 বার করে হচ্ছে যে ওষুধ দিয়ে মাসাজ করতাম, এক্সারসাইজ করা। এখন ওইটা বন্ধ আছে, কিন্তু তাও ক্রিম দিয়ে এখনো হচ্ছে যে সকাল রাত ছিল হাতে তখন। হ্যাঁ 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 এটাই ছিল। এগুলোকে হচ্ছে খুলে ফেলি আমি তখন, যে এটা আমার মনে হচ্ছে এগুলো তো কাটতে হবে। এটা কি এনগেজমেন্ট রিং ছিল? হ্যাঁ বিয়ের। বিয়ের রিং কাটবে না, দুনিয়া যা হয় হয়ে যায়, এটা কাটা যাবে না। জামাই বাবা। এটা ভালো জিনিস যে ওজন বাড়েও নাই কমে নাই, আঙুল এখনো ফিট হয়েছে। ঠিকঠাক, কিন্তু ডক্টর আমাকে বলছিল যে আমার ওজন বাড়াতে হবে তখন। হ্যাঁ এখন একটু মানে হেলথ গেইন করছি, ওয়েট গেইন হয়েছে আমার, কারণ যে পরিমাণ শরীর থেকে আমার নিউট্রিশনস চলে গেছে। মানে যখন শুয়ে থাকতাম আমাকে ডক্টর একদিন বলছিল যে আপনি কি জানেন আপনার শরীর থেকে কি পরিমাণ মানে পানি বের হয়ে গেছে? আমি তো কিছুই জানি না, কারণ তখন তো আমার কোনো হুঁশ নাই। তো আমাকে বলতেছিল যে আমি যখন শুয়ে থাকতাম ওই বাচ্চাদেরকে ডায়াপার পরে না ওরকম আমার পুরো বেডের নিচে ওটাকে ড্র শিট বলে, মানে ওরকম একটা দেয়া হইতো, 2-3 ঘন্টা পর পর এটা পুরো ভিজে যাইতো, ওগুলো এক একটা চেঞ্জ করতো। মানে এত পরিমাণ বডি থেকে আমার পানি বের হইতো শুধু। তো ওই ঘাটতিগুলো পূরণ করতে হবে আমার এখনো, মানে অনেক প্রচুর পরিমাণে প্রোটিন হচ্ছে যে নিতে হয়। এই জন্য তো বললাম ডিম আর মুরগি। ওদের চির চির শত্রু তুমি। হ্যাঁ হ্যাঁ ওরা বলবো ওদের আমি শেষ করে দিচ্ছি, কিন্তু কিছু করার নাই। মনে পড়লে এখন মানে অশান্তি লাগে, ডিম আর মুরগি। ধর কেউ দাওয়াত দিয়ে খাওয়াইছে, সামনে ডিমের কোরমা আমার তুমি মুরগি ডিম ছাড়া সব খাওয়াও, আমি এটা খাইতে চাই না আর। সত্যি না, মানে তোমার হাসি দেখে কথা দেখে বেঁচে থাকার সুখ দেখে আমার নিজের অনেক আনন্দ লাগতেছে। হ্যাঁ জীবন অনেক সুন্দর, তাই না? হ্যাঁ এটা এখন আমি ফিল করি, জীবন অনেক সুন্দর। মানে এটা মানুষের একটু রিলেশন ভাঙলে মরে যেতে যায়, একটু হাত কাটলে মরে যেতে যায়, রেজাল্ট খারাপ হইলে ছাদ থেকে পড়ে যেতে যায়। জীবনটা অনেক সুন্দর, এটা আসলে ফিল করাটাই অনেক বড়। মানে এটা আমি এখন ফিল করতে পারি যে প্রত্যেকটা মুহূর্ত মানে বেঁচে থাকার আনন্দটা যে কি সেটা এখন আমি প্রত্যেকটা মুহূর্তে ফিল করি। এবং এখন আমার কাছে যেটা মনে হয়, এখন আমার আর মরার ভয়টা নাই। দেখাইছি, হ্যাঁ যে এখন আর আমার মরার ভয়টা নাই, যে এখন যতদিন বাঁচবো আমি খুব আনন্দ করে বাঁচবো, যে হ্যাঁ মরতে হইলে তো মরে যাবোই, ঠিক আছে ওইটা কোনো অসুবিধা নাই, যখন হায়াত শেষ হবে আল্লাহ নিয়ে যাবে। এবং জান কি শক্ত ছিল, আমার মেয়ে মানুষের জান,
এত কিছু হলো আমি আল্লাহ রাইখা দিচ্ছে থাক দেখ আরো জ্বালানো বাকি আছে আসলে রাহাতকে আরো জ্বালানো শেষ হয় নাই, ওইটা শেষ করে যাইতে হবে আমার, ওইটুকু শেষ 10 করে আমার বছর যাইতে ধরে হবে। জ্বালাইতেছে হ্যাঁ, ওটা আমার শেষ করে যাইতে হবে, মাত্র তো এখনো 10 বছরের বাচ্চা। ওকে ফর দ্য ফাইনাল ওয়ার্ড ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং, যারা ডিপ্রেশনে থাকে, যারা জীবন ছেড়ে দিছে। আমি বলবো জীবন, মাত্র যেটা বললাম যে জীবন উপভোগ করাটা না অনেক সুন্দর। আর প্রত্যেকটা মুহূর্ত মানে যেটা আমরা মনে করছি যে ইস কেমন লাগছে, মানে খারাপ লাগা দিয়ে আমরা আম, প্রত্যেকটা মুহূর্তকে আমরা পাস করে দিচ্ছি, কিন্তু যেটা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফেরত আসবে না, সেটা খারাপ লাগা হয়েই আমাদের অতীত হচ্ছে। তো অতীতটা করি আমরা অনেক ভালো কিছু মানে মেমোরি দিয়ে, ভালো কিছু মুহূর্ত দিয়ে, পরিবারের সাথে থেকে, বন্ধু বান্ধবদের সাথে থেকে, এবং মন খুলে কথা বলে, মনের ভিতরে কোনো কিছু না রেখে, বিশেষ করে পজিটিভ সব কিছু, কোনো নেগেটিভ কোনো কিছুর মধ্যে না যাওয়া। কারণ আমি বিশ্বাস করি পজিটিভ থিঙ্ক করলে একটা আমার অরাটাও পজিটিভ হবে, এবং আমি আরেকজনকে পজিটিভিটি গিভ করতে পারবো, আমি নিজেও সেটা আবার নিতে পারবো। এবং Yes. সবার শেষে বলবো আমার জন্য অনেক অনেক দোয়া সবসময় করে আসছেন আপনারা, আরও বেশি বেশি দোয়া করবেন। ইনশাল্লাহ, ওকে, থ্যাংক ইউ। আমি অনেক খুশি হয়েছি বোন। আমি খুব চাচ্ছিলাম নিজে দেখতে একটা ফাইটার মেয়েকে, এবং আমি দোয়া করি যেন আল্লাহ প্রতিটা মেয়ের মনে এই শক্তি দেয় যেন সে তার নিজের জীবনের জন্য সবকিছু করতে পারে। মেয়েরা আসলে অনেক শক্তিশালী, এটা ওরা বুঝে না, ওরা নিজেরা নিজেদেরকে দুর্বল করে রাখে। এমনি এমনি মা দুর্গা এসব বানায় নাই। যার ভিতরে থেকে আরেকটা জান বাড়ায়, হ্যাঁ, সে কত শক্তিশালী সেটা, এটা আসলে ফিল করতে হয়। বিরাট ব্যাপার, এটা বিরাট ব্যাপার। এদের সম অধিকার না, এটা তো অগ্রাধিকার প্রাপ্য আসলে। ওই সম অধিকার চাইতে গিয়েই না পিছনে পড়ে থাকে। হ্যাঁ, মানে নিজের শক্তিটাকে ফিল করতে হবে আমার নিজেরই, true. আরেকজন কিন্তু ফিল করায় দিবে কেউ না। না, কেউ না, কেউ না। এই নে ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।